হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদ্বীপের মা, তোমাদের কাকিমা, আবার একটা নতুন ব্লগে আসলাম, নতুন পর্বে। আজকে ভিডিওটা শুরু করলাম। আমি তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম, আমার জীবনের অনেক অভিজ্ঞতা দিয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করে একটু কিছু শেয়ার করছি তোমাদের সাথে। আর আজকের ভিডিওটা খুবই ভালো, খুবই ইন্টারেস্টিং। তোমরা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে, তোমাদের অনেক ভালো লাগবে এবং অনেক জীবনে অভিজ্ঞতা হবে। আমি সেরকমই একটা কিছু ঘটনা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে আসলাম। হ্যাঁ, ভাবছিলাম শেয়ার করব না, তারপর ভাবলাম যে না, এটা একটা শিক্ষার বিষয়, এটা একটা খুব শিক্ষার জিনিস। এটা আমি আমার বন্ধুদের মধ্যে শেয়ার করি, হয়তো অনেকের কিছু উপকার হবে এটা শুনলে। সেই জন্যে তোমাদের সঙ্গে আমি এই ঘটনাটা শেয়ার করতে আসলাম আমার জীবনে। বন্ধুরা, আমরা যখন আইবুড়ো ছিলাম, আমাদের সময় তো এত মোবাইল, এত কিছু মানে সোশ্যাল মিডিয়া ছিল না। তা মানে আমরা যেই এলাকাতে থাকি, আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশেই থাকি। আমাদের এটা মানে মুসলিম এলাকা। মানে আমাদের ওই হাতিয়ারা শরীফ, তোমরা হয়তো অনেকেই শুনেছো যে হাতিয়ারা শরীফ আছে। এই হাতিয়ারা শরীফের আশপাশেই নিউ টাউনেই আমাদের বাড়ি। তা আমাদের মানে এলাকাটা আমরা সবাই হিন্দু এবং মুসলিম সবাই মিলেমিশেই একসাথে বসবাস করি। কিন্তু আমাদের মধ্যে আমাদের ভিন্ন জাতি, ভিন্ন ধর্ম হলে কি হবে, মানে এত আমাদের মনের মিল, এত আন্তরিকতা। আর অর্ঘ্যদ্বীপের বাবাদের যে বাড়িটা পুরো তো একদম মুসলিম এলাকার মধ্যেই। হ্যাঁ, মানে আমার যখন বিয়ে হয়েছিল তখন অনেকেই ভেবেছিল যে কোনো মুসলিম ছেলের সাথেই আমার বিয়ে হয়েছে। তারপরে শাঁখা সিঁদুর দেখে বুঝেছে যে না, আমার হিন্দুর সাথেই বিয়ে হয়েছে। কারণ আমার শ্বশুরবাড়ির আশপাশে অনেক মানে মুসলিম পরিবার আছে, তার জন্যে। যাক, গিয়ে আসল কথায় আসা যাক। ছোটোবেলায় বন্ধুরা, এটা আমার স্কুলের ফ্রেন্ড না, মানে বন্ধু না, মানে পাড়ার হিসাবে, পাড়া ও পাড়া। আমার একটা বান্ধবী ছিল, ও মুসলিম। তা ও ক্যামেরার সামনে আসতে চায়নি। আমি অনেকবার ওর ফটো তুলতে চেয়েছি, ও ভীষণ লজ্জা পেয়েছে, বলছে না আমাকে দেখাস না, কোথায় ফটো চলে যাবে, কি হবে না হবে। সেই জন্য ও ফটোর সামনে আসেনি বলে আমি তোমাদের দেখাতে পারছি না। কেন, ওর অনুমতি ছাড়া তো আমি ওর ফটো শেয়ার করতে পারি না। সবারই একটা ব্যক্তিগত একটা আছে, ব্যক্তিগত অধিকার আছে সবার। ওর ওপর তো আমি জোর খাটাতে পারি না, যতই আমার বান্ধবী হোক। তা ও আসতে চায়নি ভিডিওর মধ্যে, তাই জন্যে আমি ওর ফটোও তুলিনি, কিন্তু ওর গল্পটা আমি বলছি জীবনের। আমার ওই বান্ধবীটা, ওরা মুসলিম ধর্ম, আমরা হিন্দু, কিন্তু আমাদের প্রচুর মনের মিল। আমরা বিয়ের আগে সিনেমা দেখতে যেতাম জয়া হলে। জয়া হল আমাদের বাড়ি থেকে বেশি দূর না, ভালো ভালো তখন একটু সিনেমার চল ছিল আমাদের সময়। তারপরে তো সিনেমার চলটা চলে গেল, টিভিতেই লোক দেখে, এখন তো টিভিও দেখতে চায় না মানুষে। তা আমরা সিনেমা দেখতাম, ঘুরতাম, বেড়াতাম, খুবই আনন্দের দিন কাটতো ছোটোবেলা থেকে। পড়াশুনোর ফাঁকে ফাঁকে ও পড়াশুনো করতো, মাদ্রাসা স্কুলে পড়তো আমাদের বাড়ির সামনে, আমরা আমাদের স্কুলে পড়তাম। তা ও আমাদের বাড়ি প্রায় আসতো। আমার বাবা, আমরা সবাই দাবা খেলতাম, ও খেলতো দাবা, আমার বাবাকে কাকু বলতো, দাবা টাবা খেলতো। আবার আমরা ওদের বাড়িতে যেতাম বন্ধুরা। ওদের বিশাল বাড়ি, মানে নিউ টাউনে ওদের বিশাল জমি জায়গা। এখন ওরা অনেক টাকার মালিক, মানে প্রচুর মেগা সিটি এই নিউ টাউন হওয়াতে ওদের অনেক জমি জায়গা ছিল, ওরা প্রচুর টাকা পয়সা পেয়েছে। আর আমার ওই বান্ধবীটা মুসলিম, কিন্তু ওরা 7 ভাই আর 1 বোন। তা আমার মা ওকে, আমরা ইয়ার্কি মেরে বলতাম 7 ভাই চম্পা, 7 ভাই চম্পা। আমাদের বাড়িতে আসলেই মা বলতো 7 ভাই চম্পা এসে গেছে দেখ। আর আমার বাবা তো আমাদের বন্ধুর মতো ছিল বন্ধুরা। মানে আমার বাবা না একদম ছেলে মানুষ, আমার বাবার সাথে আমার অনেকটাই মিল আছে। আমার বাবার বয়স হলো, আমার বাবার মধ্যে একটা ছেলে মানুষই ভাব ছিল। তা আমার বাবা আমাদের সঙ্গে দাবা খেলতো, আমাদের বাড়িতে দাবা ছিল, লুডো খেলতাম।
ও আসতো, খাওয়া দাওয়াও করতো, আমার মা আমাদেরকে খেতে দিত, ওকেও দিত। আমরা মুসলিম বলে ওকে কোনো সময় ঘৃণা অবহেলা করতাম না, খুবই ভালো। আবার ওদের বাড়িতে যেতাম, ওদের বিরাট মহল বাড়ি, আর ওদের জানো তো বাড়ির মধ্যেই সব ওর ঠাকুরদা, মানে ওদের যা পূর্বপুরুষ সবাইকে মানে ওরা সমাধি করে রেখেছে, ওদের সব মানে কবর আছে, দেখতাম। তারপর ওদের বাড়িতে যেতাম, ওর বাবা খুবই আমাদের ভালোবাসতেন। মানে আমার ওই বান্ধবীটার নাম ফতেমা, তা ফতেমার বাবা আমাদের, ওই কাকু আমাদের খুবই ভালোবাসতেন। এরকম করতে করতে তখন ওর অনেক ছোট বয়সে বিয়ে হয়ে গেছে বন্ধুরা। মানে ওর 7 ভাইয়ের 1 বোন, আর ওর মানে দাদারা আর ওর বাবারা শখ করে ওকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। আর ওর বিয়ের দিন বন্ধুরা, আমার মা যেতে দেয়নি ওর বিয়েতে, জানো। তার মধ্যে ও একটু, ওর মা বাবা একটু রাগারাগি করেছিল, ও একটু রেগে গেছিলো, আমার মা যেতে দেয়নি। মা একটু অন্যরকম ছিল, বলল যে না, ওদের বিয়েতে যেতে হবে। ওর বাবা আমার ওই বিয়েতে অত মানে বাড়িতে এত যে একটা দায়িত্ব বিয়ের, এত ভিড়ের মধ্যেও ওর বাবা, ওই কাকু আমাদেরকে, ওর দাদা, ওর বাবা আমাকে ডাকতে এসেছিলো, চলো বোন চলো, আমার বোনের বিয়ে, আমার বোন তোমাকে, যে আমরা খুব মানে প্রিয় বন্ধু ছিলাম আর কি, মনের খুব মিল হতো। এরমভাবে অবশেষে ওর বিয়েও হয়ে গেল, ও শ্বশুরবাড়িও চলে গেল। তারপরে তো আমাদেরও পড়াশুনো করছি, আমাদেরও বিয়ে হয়ে গেল কিছুদিন। আর তখন ফোন নাম্বারও জানতাম না, লোক মুখে শুনতাম যে ওর বিয়ে হয়ে গেছে, ওর স্বামী নাকি ভালো না, মানে ওর যে স্বামী ছিল বন্ধুরা, সে মানে খুব ড্রিঙ্ক করতো, ড্রিঙ্ক করে বাড়িতে খুব ঝুট ঝামেলা করতো। ওকে নাকি মারতো না, ওর গায়ে হাত দিত না, ভয় পেত, ওর 7টা দাদা আছে, আর ভয় পেত, তার জন্যে ওকে মারধর করতো না। তা ওর বিয়ে হয়ে গেছে, একদিন আমার সঙ্গে ওর রাস্তায় দেখা হয়েছে, আমাকে তো জড়িয়ে ধরে আদর, যে তোরও বিয়ে হয়ে গেছে? আমি বলছি হ্যাঁ, আমারও তো বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার বিয়েতে তো সেইভাবে অনুষ্ঠান হয়নি, তোকে বলতেও পারিনি। গেল। তারপরে বন্ধুরা, ওর বিয়ে হয়েছে, স্বামী তো প্রচণ্ড ড্রিঙ্ক করতো, আর মানে টাকা পয়সা চাইতো ওর। আর ওদের তো প্রচুর জমি জায়গা, আর ওর নামে অনেক টাকা ফিক্সড করা ছিল, সেটা আমি জানি, প্রচুর টাকা পয়সা ছিল ওদের। আর ওর দাদারা, ওর বাবারা ওর নামেও প্রচুর টাকা ফিক্সড করে দিয়েছে। হ্যাঁ, এবারে আগের স্বামীর 2টো বাচ্চা, মানে ও দ্বিতীয়বার বিয়ে করেছে, সেই জন্যই ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। 2টো বাচ্চা হয়েছে। সংসার করতে করতে এবার আগের স্বামীটা টাকা পয়সা চাইতো, বলতো টাকা পয়সা দে, টাকা পয়সা দে, এরকম বলতো। আর ভীষণ মানে মারধর নাকি করতো না, ও যা আমাকে বললো যে ওর আগের স্বামী মারধর করতো না, খুব মদ খেত, রাত দিন মদ খেয়ে থাকতো, উপদ্রব করতো, যেখানে সেখানে পড়ে থাকতো, এরকম মানে করতো, ঘরে খাবার দাবার ফেলে দিত, ঝগড়া করতো। তার জন্যে ওর দাদারা বন্ধুরা ওকে নিয়ে এসছে, নিয়ে এসে 2টো বাচ্চা আগের পক্ষে হয়েছে, নিয়ে এসছে। বলছে নিয়ে এসে এবার একদিন হঠাৎ, মানে ওই ভিডিওর সামনে আসেনি সেটাই বলছি, ও হঠাৎ আমাদের বাড়িতে এসছে। অর্ঘ্যদীপ তো চেনে না, বলছে মা কে এসছে, তোমাকে ডাকছে। তা আমি বেরোলাম, তখন আমরা খেতে বসবো বন্ধুরা, মানে অর্ঘ্যদীপ আর আমি খেতে বসবো। তখন ও এসছে, দেখছি হাতটা ভাঙা, ব্যান্ডেজ করা, প্লাস্টার করা হাতে। ও এসছে, এসে আমার কাছে হাউ হাউ করে কাঁদছে বন্ধুরা। আমি যে কী হয়েছে বল, আমি একটু বুকে জড়িয়ে ধরলাম ওকে, অনেক দিনের বন্ধু, আর খুবই মনটা ভালো ছিল মেয়েটার। হ্যাঁ, তা আমি বললাম কী হয়েছে বল। বলছে কি একটু বসি, একটু জল খাওয়াবি। জল দিলাম, খেলো। তা বলছে জানিস আমার আগের বর না খুব ভালো ছিল, আমার আগের বর ভালো ছিল, আমার দাদারা, আমি খুব আদরের বোন তো, ওর বাবা এখন মারা গেছে, মাও মারা গেছে। তার দাদারা নাকি মানে বোনকে প্রচুর ভালোবাসতো, 7 ভাইয়েরও একটাই বোন। তা বললে এখানে সংসার করতে হবে না, তুই চল, তোকে আবার ভালো ছেলে দেখে বিয়ে দেবো। এবারে বন্ধুরা, 2টো বাচ্চা শুধু নিয়ে আসলো, বাপের বাড়ি কিছুদিন থাকছে, তাও মানে বাপের বাড়ি ভালো লাগছে না সংসার ছেড়ে। তখন ওর দাদারা কী করলো, ওকে আরেকটা ছেলে দেখে ওকে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে বন্ধুরা কি হলো, এই বরটা ওর সাথে কিছুদিন ঘর করার পরে বলছে হ্যাঁ তুই ভালো না, তুই একদম বাজে,
তুই নোংরা মেয়ে ছেলে, ওই জন্য তোর আগের বর ছেড়ে দিয়েছে, আমাকে টাকা দে, পয়সা দে, এরকম করে বন্ধুরা ওকে প্রায় মারধর করে। এর আগে নাকি মাথা ফাটিয়ে দিয়েছে, বলে তুই তো জানিস না, তোর সাথে আমার যোগাযোগ নেই, এরকম বলছে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। তারপরে ওকে এমন মার মেরেছে, ওর বাবা অনেক টাকা রেখে গেছে ওর জন্যে, সেই টাকাগুলো ওকে তুলে তুলে দিতে হবে। ও অনেক টাকা দিয়েও দিয়েছে, ও খুব সরল মেয়ে, বলছে সব কেন দিয়ে দেবো, আমার আবার এ পক্ষেও দুটো ছেলে মেয়ে হয়েছে, মোট 4টে ছেলে মেয়ে হয়েছে। আর মুসলিমদের জানো তো, ওদের বাচ্চা কাচ্চা হয়, ওদের মানে বাচ্চা কাচ্চা বন্ধ করতে পারে না ওরা, ওদের নিয়ম আছে ওদের ধর্মে। 4টে বাচ্চা ওর এই বয়সে। তারপরে বলছে জানিস, আমাকে বলছে, খুব কান্নাকাটি করছে, বলছে আমি যা জীবনে ভুল করেছি, আমার আগের স্বামী তুলনামূলকভাবে ভালো ছিল, এই স্বামীটা জানিস আরও খারাপ, ওই স্বামীটার থেকে এই স্বামীটা আমার আরও খারাপ, দেখ আমার মেরে হাত ভেঙে দিয়েছে। ও আরজিকরে দেখিয়ে মানে এখন তো অন্য দিক দিয়ে পথ হয়ে গেছে, মেগা সিটি রাস্তা হয়ে নিউ টাউনে বিভিন্ন জায়গা দিয়ে রাস্তা বেরিয়ে গেছে। আগে আমাদের এই রাস্তা দিয়েই ওরা যাতায়াত করতো। তা ও মানে আমাকে দেখার ইচ্ছা হলো, হ্যাঁ, একদিন আমার বাপের বাড়িতে গেছিলো, তো আমার ভাই বোনদের বলেছে দিদি ওই বাড়িতে আছে, তা আমার ভাইয়ের বাড়িতে ওই আমার বাড়ি দেখিয়ে দিয়েছে, ও আমার বাড়িতে এসছে। বন্ধুরা কি কান্নাকাটি করছে, বলছে জানিস আমার মনে হচ্ছে আগের বরের কাছে গিয়ে আবার সংসার করি, এই বরটা নাকি আরও খারাপ, প্রচুর খারাপ, ওর থেকে নাকি অনেক খারাপ, কথায় কথায় মারে, উল্টোপাল্টা কথায় কথায় মারে। বলছে আমার আগের বর এত মারধর করতো না, এবং দাদাকে সবাইকে ভয় পেত, বা মারধরের অত মারকুটে ছিল না, এই বরটা প্রচণ্ড মারকুটে, আর টাকা পয়সা চায় সবসময়, ব্যাংক ব্যালেন্স আছে, ওর বাবা জমি জমা ছিল, অনেক টাকা রেখে গেছে, টাকা দাও করে মানে ঝামেলা করে। তা আমি তাই ভাবলাম বন্ধুরা, যে মানুষের একবার বিয়ে হলো, যদি স্বামী ভালো না হয়, স্বামী ছেড়ে দিয়ে দ্বিতীয়বার বিয়ে করলে যে স্বামী ভালোই হবে তার কোনো গ্যারান্টি নেই। তাই বলছি বন্ধুরা, তোমাদেরকে আমি বলছি, হ্যাঁ, তোমরা কিছু মনে করো না, আমি যেটা সত্যি ঘটনা সেটাই বলছি। আমাদেরও জীবনে অনেক ঝড় এসছে, আজকে আমার 30 বছরের সংসার, কিন্তু এই সংসারটা কিন্তু এরকম হাসি খুশি সুখের প্রথম থেকে ছিল না। একটা মানুষের সাথে একটা মানুষের বিয়ে হওয়ার পরে অনেক আন্ডারস্ট্যান্ডিং, অনেক ভুল বোঝাবুঝি হয়, অনেক কিছু মানে ঘটনা ঘটে যায়, কিন্তু একটা মাতাল, তার মধ্যে কিন্তু ভালোবাসা থাকে, তবে তাকে নিয়ে ঘর করা যায়। তারপরে একটা ডাকাত, যে যতই ডাকাতি করুক কিন্তু তার মনের মধ্যে একটা ভালোবাসা থাকে, ভালোবাসা জিনিসটা যদি থাকে না, তার সাথে সংসার করা যায়। আর যার মধ্যে কোনো ভালোবাসা নেই তার সাথে সংসার করা যায় না বন্ধুরা, এটাই হচ্ছে ব্যাপার, বুঝলে। কিন্তু যে ভালোবাসে তাকে অবহেলা করে কেউ যদি তাকে ছেড়ে ভাবে যে আরও ভালো হবে আমার জীবনে, এটা ভুল ধারণা বন্ধুরা। সে যে ভালোই হবে তার কোনো গ্যারান্টি নেই, খারাপও তো হতে পারে। হ্যাঁ, এরকম অনেকে আছে যে ছেড়ে দিয়ে আবার ডিভোর্স নেবো, ডিভোর্স নিয়ে আবার বিয়ে করব, সে হয়তো ভালো হবে। কিন্তু বন্ধুরা আমি মানে কয়েকটা কাপলকে বলছি, যারা মানে বিবাহিত জীবন, সংসারে অনেক ঝড় আসে, অনেক ঝাপটা আসে, অনেক ভুল বোঝাবুঝি হয়, তোমরা অ্যাডজাস্ট করে থাকারই চেষ্টা করবে, কোনো সময় কারোর হাত ছাড়বে না। আমি ছেলেদেরকেও বলছি এবং মেয়েদেরকেও বলছি, দেখো একটা মেয়ে যদি স্বামীর ঘর ছাড়ে না, তার অনেক কলঙ্ক সমাজে, তাকে সবাই আগে আঙুল তুলবে যে মেয়েটা খারাপ, মেয়েটা ভালো না, কারোর দোষ দেখবে না, শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়ির লোকদের দোষ দেখবে না, আগেই তোমার দিকে আঙুল তুলবে যে তুই খারাপ, তাই জন্য সংসার করতে পারিসনি। আবার একটা ছেলেরও, সে যদি বউ ছেড়ে দেয়, তারও অনেক কলঙ্ক, ছাড়াটা বলে না গড়তে অনেক সময় লাগে, ছাড়তে বেশি সময় লাগে না বন্ধুরা। তা সবাই দুজনে দুজনকে যদি প্রকৃত ভালোবাসো না, কষ্ট করে দাঁতে দাঁত দিয়ে সংসার করবে এক ছাদের তলায়, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে নিজেরা নিজেদের মধ্যে কথা বলে মীমাংসা করে নেবে, দেখবে সংসারটা অনেক সুখের হবে। কেউ চেপে থেকে গুমড়ে গুমড়ে
রাগ করবে না, সবাই পরিষ্কার করে, দরকার হয় গলাবাজি করে ঝগড়া করবে, তুমি তোমার ওর ভুলটা ওকে বুঝিয়ে দেবে, ও তোমার ভুলটা তোমাকে বুঝিয়ে দেবে। তবে কি হবে বলো তো, এইভাবে পরিষ্কার হয়ে যাবে মানে সম্পর্কটা। সবার ভুল সবাই বুঝতে পারবে। আবার অনেকেই আছে নিজের দোষ নিজে দেখে না, তাদেরই বেশি মানে ছাড়াছাড়ি হয়। সব সময় নিজের দোষটা দেখতে হয়, যে আমি কি, আমার ভুলটা কি, নিজের দোষ। সারদা মা বলেছে যে নিজের দোষ দেখতে শেখো মা, তবে তুমি সংসারে সব কিছু পাবে। নিজের দোষটা, যে আমার কি ভুল, আমার কি ত্রুটি, আমার সাথে কেন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, এইগুলো দেখতে হয়। আর ছেলেদেরকেও বলছি, তোমরা ভেবো না যে একটা মেয়েকে ছেড়ে দিলে আরেকটা ভালো মেয়ে পাবে, এটা ভুল কথা। যাকে পেয়েছো তাকেই মানে ঠিক করে, তাকে মানে তৈরি করে নিয়ে নিজের মতন করে সংসার করতে হয়। ছেলেদেরকেও বলছি, মেয়েদেরকেও বলছি। আমার ওই বান্ধবীটাকে দেখে আমার বিরাট অভিজ্ঞতা হলো। একটা সময় বন্ধুরা, আমাদেরও স্বামী স্ত্রী, আমাদের পারিবারিক অনেক অশান্তি গেছে, কিন্তু আমরা কেউ কারোর হাত ছাড়িনি। আমরা জানি যে আমি যদি ছেড়ে দিতাম, আমারও কলঙ্ক সমাজে। কেন, একটা মেয়ে যদি স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে আসে না, বাপের বাড়ির লোক, আত্মীয় স্বজন তাকে সবাই ধিক্কার দেয়, এমনকি সমাজের লোক ধিক্কার দেয়। সে যন্ত্রণাটা আরও বেশি স্বামী ছাড়ার থেকেও, জানো। সেই জন্যে বলি যে সুখে দুঃখে যারা বিবাহিত তাদেরকে বলছি, আর যারা মানে এতে আছো, রিলেশানে আছো, তাদেরকেও বলছি যে ভুল বোঝাবুঝি মানুষ মাত্রেই হয়। হ্যাঁ, সবাই সবাইকে ভালোবাসবে, নিজেরা নিজেদের মধ্যে মানিয়ে চলে সুন্দর একটা সংসার করার চেষ্টা করবে। দরকার হলে স্বামীর ইনকাম কম থাকলে মেয়েদেরকে বলছি তোমরা সাইডে কিছু করবে, এমন কিছু ঘরে বসে করবে ব্যবসা, যেটা নাকি আমি করেছিলাম। ঘরে বসে বাচ্চাও দেখা হবে, ঘরে বসে কোনো কসমেটিক্সের বিজনেস করলে, বা কোনো জামা কাপড়ের বিজনেস করলে, বা কোনো কিছু প্রোডাক্টের বিজনেস করলে, এইভাবে স্বামীর পাশে থাকতে হবে। স্বামীর ইনকাম কম হলে তার পাশে থেকে তাকে সাহায্য করতে হবে বন্ধুরা। জানো তো, বিয়ে হয়ে গেলে না, ছেলেদেরই কি আর মেয়েদেরই কি, তখন বাবা মার তখন তারা হাত ছেড়ে বাঁচে, বুঝলে। তারা তখন ভাবে দুজনের হাত এক করে দিয়ে তারা তখন সরে যায়। কিন্তু আমাদেরকে চলতে হবে বুদ্ধি দিয়ে, অ্যাডজাস্টমেন্ট করে, তবেই সংসারটা সুখের হবে। হ্যাঁ, স্বামীর সংসারে স্বামীর যেরকম ইনকাম সেইভাবে খেতে হবে, সেইভাবে চলতে হবে। এখন স্বামীর ইনকাম কম, এবার বউ যদি অনেক লাক্সারি করে, সেটা তো স্বামী তো তাহলে পারবে না, না, তখনই তো ভুল বোঝাবুঝি, সংসারে অশান্তি, ছাড়াছাড়ি পর্যায়ে চলে যায়। উভয়কেই বুঝতে হবে। আর ছেলেদেরকেও বুঝতে হবে যে আমি বিয়ে করেছি, আমি একজনের দায়িত্ব নিয়েছি, আমাকে সেইভাবে চলতে হবে, সেইভাবে কাজকর্ম করতে হবে। তুমি কাজবাজ না করো, তুমি তোমার কোনো সবজির ব্যবসা করতে হবে, দরকার তোমার কুলিগিরি মুটেগিরি করেও তোমার সংসারটাকে চালাতে হবে। কেন, কাজ কোনো দিন ছোটো না। হ্যাঁ, সংসার চালাতে গেলে চুরি ডাকাতি না করলেই হলো। তুমি যে কোনো কাজ যদি করো, তার মতন মানে শান্তি নেই। খেটে খেয়ে যদি সংসার করো না, তার একটা মজাই আলাদা বন্ধুরা, জানো তো। তা আমার এই বান্ধবীটা এখন অনেক কষ্টে আছে। ও ভেবেছিল যে প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয়বার আমার সুখ হবে, কিন্তু সুখ তো হলোই না। এখন অনেক জ্বালায় আছে ও বন্ধুরা। আর আমার ওই বান্ধবীটা আসলো, এসে আমার বাড়ি খাওয়া দাওয়া করলো। আমার ছেলে তো অবাক। আমার ছেলে বলছে, মা ওদের ধর্ম আলাদা, ওই মাসিটা তোমার সাথে এত ভাব, এত ভাব। আমরা একসাথে বসে তিনজন খাওয়া দাওয়া করলাম। তারপরে বিকেলে চা খেলো, ও বাড়ি চলে গেল, আমি দোকান খুলতে চলে গেলাম। এই ছিল আজকের ঘটনা। আর বেশি বক বক করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তা দেখলাম বন্ধুরা যে জীবনে কত রকম অভিজ্ঞতা হলো। যে স্বামী অনেক মেয়েরা ভাবে যে স্বামী ছেড়ে দিলেই বুঝি পরবর্তীকালে সুখী হব, সুখ পাবো। আবার অনেক ছেলেরাও ভাবে যে এই মেয়েটাকে ছেড়ে দেই, পরবর্তীকালে সুখী হব।
কিন্তু নিজে যদি ভালো না হই, নিজে যদি সঠিক পথে না চলি, কোনো কিছুতেই সুখ হবে না। আমার ওই বান্ধবীটার দোষ আছে। তুই টাকা পয়সা প্রথম থেকে কেন লোভ দেখিয়েছিস? প্রথম থেকে টাকা পয়সা দেখিয়েছে, টাকা পয়সা নিতে নিতে ওর স্বামীটার লোভও বেড়ে গেছে। পরবর্তীকালে এখন আরও চাই, আরও দাও করছে। তাই আমি ওকে বললাম যে তোর বাবা তোর নামে রেখে গেছে এইসব টাকা পয়সার কথা, তুই কেন বললি? গোপন রাখতে পারতিস, এটা তো বলে তুই ঠিক করিসনি। হ্যাঁ, এত মানে মানুষকে বিশ্বাস আগে তুই সংসার কর, তাকে চেন, তাকে দেখ, তারপর তো আস্তে আস্তে তুই এত কিছু করবি। অনেক বোঝালাম, তারপরে তো বুঝলো। এই ছিল আজকের ঘটনা, তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আমাকে। এই ছিল আজকের ঘটনা, তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। বান্ধবীটাকে দেখালে ভালো হতো, কিন্তু ও কোনো মতেই মানে ভিডিওর সামনে আসলো না, ও ফেস দেখাতে চাইলো না। বললো আমাদের অনেক আত্মীয় স্বজন আছে চারিপাশে, আমাকে দেখবে, একটা মানে খারাপ ব্যাপার, সেজন্য ভিডিওর সামনে আসতে চাইলো না। আজকে ছিল এই ঘটনা। তোমাদের অবশ্যই নিশ্চয়ই ভালো লাগবে, আর লাগলে কমেন্ট লাইক তো অবশ্যই। আর যারা নতুন বন্ধু তারা আমার এই ব্লগটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার টাটা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।